আবার শুরু করছস। তখন আমরা ফর্ম সিআরআর আর এসএলআর কিটা। সিআরআর এর ফুল ফর্ম হলো গিয়া ক্যাশ রিজার্ভ রেশিও, আর এসএলআর এর ফুল ফর্ম হলো গিয়া খাটটাই কম। আর এসএলআর এর ফুল ফর্ম হলো গিয়া স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তোমরা বুঝি দুইটা জিনিস কিতাব বুঝাইছে। তে মনে কর এটা হলো আমার ব্যাংক আছে, হ্যাঁ আমার ব্যাংক আছে। আর এই হলো ধর আমরা বা যে কোনো মানুষ, আমরা ব্যাংকের মধ্যে ডিপোজিট করি না, হয়তো সেভিং অ্যাকাউন্ট খুলি, নয়তো মানে ব্যাংকের মধ্যে টাকা দিতেছে, আমরা হয়তো সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা জমা রাখি, হয়তো কারেন্ট অ্যাকাউন্ট অথবা ফিক্সড ডিপোজিট হিসেবে আমরা টাকা রাখিনি। অথবা এখন এই সেম কাজটা কোনো একটা কোম্পানি করতে পারে না, কোনো একটা কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানি সেম সেভিং অ্যাকাউন্ট হিসেবে, কারেন্ট অ্যাকাউন্ট বা ডিপোজিট হিসেবে টাকা ব্যাংকে রাখতে পারে, হ্যাঁ। তো এই যে টাকা ব্যাংকে রাখা, এটার একটা নাম আছে, যে টাকা ব্যাংকে রাখাটা মানে এটার একটা দুই ধরনের ক্যাটাগরি আছে আর কি, যে টাকা ব্যাংকে রাখা একটা এটার ডিফাইন করা হয়েছে এনডিটিএল দ্বারা। এনডিটিএল, নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি। নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি। জিনিসটা বুঝাই আমি, যে নেট ডিমান্ডের মধ্যে কোনটি পড়ে, সেভিং অ্যাকাউন্টস আর কারেন্ট অ্যাকাউন্টস পড়ে। আর টাইম লায়াবিলিটি ফিক্সড ডিপোজিট, মানে কত লেগে যে নেট ডিমান্ডের যে টাকাটি রাখা হয় বা যে টাকাটি ডিপোজিট করা হয় নেট ডিমান্ড হিসেবে, ওই টাকাটি তুই যখন ইচ্ছা তখন তুলতে পারবে, বা যখন ইচ্ছা তখন তুই ভরতে পারবে। কিন্তু আমরা ফিক্সড ডিপোজিট রাখি না, যে মাসে 1,000 করে দিমু, 2-5 বছর পর অত টাকা পাওয়ার লেগে, না অ্যামাউন্টও কোনো হেরফের হইতে পারবো, না তুই ফিক্সড ডিপোজিট একটা বাড়াই দিতে পারবে, তোর নতুন একটা ফিক্সড ডিপোজিট খুলতে হবে। মানে এটা টাইম লায়াবিলিটি, মানে একটা সময়ের আগে তুই না এটা তুলতে পারবে না এটা বন্ধ করতে পারবে কিন্তু একটা সময়ের আগে এই টাকাটা তুই তুলতে পারতে না। এটার আমরা ফিক্সড ডিপোজিট করি। তো এই যে মানে টাকা ডিপোজিট করার সিস্টেমটা দুই ভাগে ভাগ করা হয়েছে, এনডিটিএল, এটা যাতে মনে থাকে আমরা। ঠিক আছে, উদ্দুর বুঝছি। এখন বাকিটা রিলেট করতে পারতেছেন নি? বুঝছি। মানে ধর আমরা আমরা যারা মানুষ আছে আমরা ডিপোজিট করে নিতে আজকে টাকা ব্যাংক, ওই আমরা সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট হিসেবে ডিপোজিট করি না টাকা। কেউ ফিক্সড ডিপোজিট করতেছে, কেউ আবার তোর সেভিং করে রাখতেছো 500 টাকা 1,000 করে রাখতেছো, আবার যখন ইচ্ছে টাকাটা টানতে তুলে নিতেছো, হ্যাঁ। সেম কাজ কোম্পানি, যে কোনো একটা কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানিও করতে পারে। মানে এই যে ডিপোজিট, সেটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এটা হয় এনডিটিএল। একটা হলো নেট ডিমান্ড, আর একটা হলো টাইম লায়াবিলিটি। নেট ডিমান্ড হলো ওইসব ডিপোজিট, যেসব ডিপোজিট তুই যখন চাস তখন ইচ্ছে তুলতে পারবে, যখন চাস তখন ইচ্ছে। আর ফিক্সড ডিপোজিট হলো গিয়া তুই একটা সার্টেন টাইম পরে জিনিসটা তুলতে পারবি, এর আগে তুলতে পারতে না। আছে না, ওদের বুঝছস? বুঝছি। ওইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, হ্যাঁ। এরপর সবটাই জিনিস লাগবে। অন আমরা ধরলাম অ্যাপ্রক্সিমেটলি একটা ব্যাংকের মধ্যে সবাই যখন টাকা জমা দিচ্ছে তখন 100 কোটি টাকা আইছে ধরলাম। ব্যাংক তো আর হাওয়াতে টাকা আনে না, মানুষের টাকা দিলে তো ব্যাংক টাকাটা একটা খাজম হামো লাগে, কেউ লোন দেয়, ওই লোনের ইন্টারেস্ট থেকে আরেকজনের ডিপোজিটের টাকা ফেরত দেয়, বুঝছি। ফিক্সড ডিপোজিট মানে তুই তুই যে টাকাটা দিতেছ না নি, ওই টাকার এগেনস্ট আরেকজনের লোন দিব, ওই লোন থেকে যে টাকাটা কামাই ইন্টারেস্টটা কামাইবো, ওই ইন্টারেস্টের টাকাটাই তোরে দিতেছে। মানে তোর টাকা আরেকটা লাগায়, আর এর মাঝখানে যদি ব্যাংক সম্পদের জায়গাতে তোর টাকা শেষ। এর লাগে দামি দামি ব্যাংকের মধ্যে ইয়ে করলে ভালো, যায় তা ব্যাংক সহজে ব্যাংকরাপ্ট হইতো না। তখন ধর এই দুইটা একটা জিনিস মনে রাখি, সিআরআর আর এসএলআর, এই দুইটা কিন্তু একটা ব্যাংকের উপরে রেগুলেশন, যাতে ব্যাংক, এই জিনিসটা মনে রাখিস, রেগুলেশন, যাতে ব্যাংক ব্যাংকরাপ্ট না হয়, মানে ব্যাংক যাতে রাস্তাতে না ফেরে, ফকির না হয়ে যায়। মানে কেউ একজনের লোন দিল ব্যাংকে 100 কোটি টাকার, মানে এই লোন লইয়া যে ব্যাংকে গেছে গাইয়া, ব্যাংকের কাছে আছে 100 কোটি টাকা, মানে একটা বিজনেসম্যান 100 কোটি টাকা দিল, এই বেটা ব্যাংকের কাছে বিদেশ, আর ব্যাংক এতে টাকা আদায় করতে পারছে না, ব্যাংকের কাছে আর 1 টাকাও নাই। যে এই যে মানুষটি আছে, এই মানুষটি যে টাকাটি দিছিল, এখন এর সেভিং অ্যাকাউন্ট ফেরত দিত, এর কারেন্ট অ্যাকাউন্ট ফেরত দিত, আর এর ইয়ে ফেরত দিত। এই দুই যে জিনিসটা যাতে না হয়, এর লেগা সিআরআর আর এসএলআর দুইটা রেগুলেশন আছে, এই দুইটা রেগুলেশন এর মাধ্যমে এই ব্যাংক্রাপসিটা এটারে মেনটেন করা যায় আর কি, যে কোনো স্ক্যামার স্ক্যাম করে গেলে ব্যাংক ফতো হইতো না। স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রেশিও রেশিও লিখে গেলে ভালো, রেশিও। এরপরে লেখা ধর, অহন ধর একটা দেশে একটা ব্যাংকে ওই সবাই তখন টাকা ডিপোজিট টিপোজিট করছে, ফিক্সড ডিপোজিট সবকিছু রাখছে, তখন ব্যাংকের কাছে 100 কোটি টাকা আইলো, হ্যাঁ।
কারণ বাংলাদেশ এই যে বাংলাদেশ ব্যাংক কিটা করবো এই দুই ধরনের রেগুলেশন লাগাইবো 100 কোটি টাকার উপরে। তো তোমার কাছে 100 কোটি টাকা আইছে, তখন তুমি তোমার ব্যাংকের মধ্যে আমার নামের একটা ভল্ট রাখবা, মানে একটা ভল্ট নাম শুনছো ব্যাংকের মধ্যে যে ভল্ট থাকে বিভিন্ন টাকা রাখার লেগা, ভল্ট 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 ওই ভল্ট একটা থাকে যেটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকে, ওইটার চাবিটা ভিতরে সবকিছু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে। তে বাংলাদেশ ব্যাংকে কয়ে দিব যে তুমি আমার 4% এনডিটিএল দিবা, তোমার মানে তোমার এনডিটিএল এর 4% আমারে দিবা, মানে 100 কোটি টাকার 4% 4 কোটি টাকা হয়। এই 4 কোটি টাকা তোমার বল্টের মধ্যে রিজার্ভ রাখবা, যেটা রেগুলেশন আমি দেখবো, মানে আমি এটার ব্যবস্থা করবো যে মানে এটা তোমার কাছে আছে, মানে তোমার কাছে তোমার কাছেই আছে, বাট এটা চাবি আমার কাছে আর কি, তুমি ইউজ করতে পারতা না যতক্ষণ আমি না হইব। হ্যাঁ 4 কোটি টাকা 4% এনডিটিএল, এই যে 4 কোটি টাকা 4% রাখে তার এনডিটিএল এর, এটা হলো সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এই যে 4 কোটি টাকা রাখছে সিআরআর, এই যে এটা বাংলাদেশ ব্যাংকে রাখে সিআরআর, মানে এটা হলো ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে পুরো ডাইরেক্ট ক্যাশ রাখে। 100 কোটি টাকা যে টাকাটা পাইবে তুই, এই টাকাটা ডাইরেক্ট ক্যাশ রাখা হয়, মানে এই টাকা কোনো ব্যাংক লোন হিসেবে দিতে পারবে না। এই 4 কোটি টাকা কেউ দিতে পারতো না, এই পুরা টাকাটা বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করবো, এর লেগে রাখবো, কিন্তু বাংলাদেশ ব্যাংকে এই টাকাটা কেউ খরচ করে দিতে পারতো না, ফুললি কন্ট্রোল বাই বাংলাদেশ ব্যাংক। আর একটা লেগে এই টাকার উপরে কোনো প্রকারের ইন্টারেস্ট পাইতো না, এই যে টাকাটা 4 কোটি টাকা রাখছে এটার উপরে কোনো প্রকারের ইন্টারেস্ট থাকতো না। আর একটা লেগিয়া যত লো সিআরআর, মানে যত পার্সেন্টেজ কম থাকবো সিআরআর এর, তত ব্যাংক খুশি থাকে। কারণ ব্যাংক যদি ধর মনে হয় তুই 4 কোটি টাকা ধর, এই 4 কোটি টাকা আরেকজনের লোন দিয়ে 8 কোটি টাকা বানাইতে পারলে না নে, ওই ওই যে এর লেগে ব্যাংক মানে ধর 4 কোটি টাকার জায়গায় যদি 2 কোটি টাকা হয়, তে ব্যাংক মনে হয় বাকি 6 কোটি টাকা আরেকজনের লোন দিতে পারবো না। 2 কোটি লাভ না, এনে তো কোনো টাকায় লস হইতেছে না, পার্থক্য খালি দূর হয়ে যে হ্যাঁ হ্যাঁ, মানে 2 কোটি না, 2 কোটি টাকায় যদি 2 কোটি টাকায় স্টকে রাখে, মানে আরবিআই এর এনডিটিএল হিসেবে সিআরআর রাখে, ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে রাখে, আর বাকি 6 কোটি, বাকি 4 কোটির মধ্যে বাকি 2 কোটি আর কেন লাগাই নিতে পারবো, মানে আলটিমেটলি 2 কোটি টাকা লাভ করতে পারবো আর কি, 2 কোটি টাকাটা 8 কোটি টাকা বানাইতে পারবো। ওইটা হইলে কি এখন সেম জিনিস ওই, যখন এসএলআরটা হইলে গিয়া যখন ব্যাংকে হইব, মানে এই দুইটা জিনিস ব্যাংকে মানতেই হইব, একটা ব্যাংক চলাইলে এই দুইটা জিনিস ব্যাংকে মানতেই হইব। একটা হইলে গিয়া যে এই 100 কোটি টাকা তোমার 19.5%, মানে 100 কোটি টাকা 19.5 কোটি টাকা তোমার ব্যাংকে, তোমার নিজের ব্যাংকে রাখবা, কিন্তু এই অ্যামাউন্টটা কোনো ব্যাংকে নিজের খাতে রাখে, কিন্তু লিকুইড অ্যাসেট হিসেবে রাখা লাগবে, মানে কিছু ক্যাশে, কিছু গোল্ডে, আর কিছু গভর্নমেন্টের সিকিউরিটি কিনা, মানে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু সিকিউরিটি কিনা, মানে তুমি ডাইরেক্ট ক্যাশে সব টাকা রাখতে পারতা না, তুমি গোল্ডে রাখতে হইব, মানে মানে টাকাটা বিভিন্ন ডিভিশনে ভাগ করে রাখতে হইব, কিন্তু তোমার এই পরিমাণ টাকা তোমার স্টকে রাখতে হইব, এই পরিমাণ টাকা তুমি কেউ লোন দিতে পারতা না। খালি একমাত্র এটাতে ইনকাম করতে পারবে যে তুই যে গভর্নমেন্ট সিকিউরিটি যে কিনবে, এই কেনাবেচার মাধ্যমে মনে কর 200 টাকা, 200 টাকার জিনিস 95 টাকাতে কিনলে, যখন তোর ইচ্ছে হইলো তুই বেচে আবার 200 টাকা কামাইলে, ওই ইনকামটাই আছে না, এর মানে তুই ক্যাশ যেটা আছে, গোল্ড যেটা আছে, এটা বিক্রি করতে পারত না। এটা রেগুলেশন দেওয়া আর কি, যদি ব্যাংক কোনোদিন ব্যাংক্রাপসি হয়ে যায় তখন বাকি মানুষরা যাতে এই 4 কোটি টাকা আর 19.5 কোটি টাকার টাকা অ্যামাউন্টটা পে করে দিতে পারে, বুঝছস? এই দুটো রেগুলেশন। হ্যাঁ লিখে কইতাম এসে জানি না। আমার তো সব ভুলাই গেছে, মাথায় ঝিমঝিম করে। আচ্ছা সৌরভ, ইউ কিতা পরীক্ষা তাইব নি? মানে জানি না পরীক্ষা মাইকেল কিলা নাই পরীক্ষা তাই লেগা হোয়াট ইজ সিআরআর এন্ড হোয়াট ডু ইউ মিন বাই সিআরআর আর এসএলআর, এসএলআর আর সিআরআর কে তেরে এক্সপ্লেন করে দিতে। আচ্ছা এগুলো ডেসক্রিপশন তো দিলা রে, আমার তো আমি বুঝলাম না, আমার রাস্তা গুলাই গেছে নইয়া। ও ভাই দি দেও, ও ভাই দি নেও। বালা তুই বুঝিয়া থাক, আমার ডেসক্রিপশনটা কোনা নকো, আমি ডেসক্রিপশনটা লিখে লাই। এগু বুঝছিও না, এগু ছেড়ে গো আমি লিখিয়া গিতে পারতাম। গরিব মানুষে ইলান টর্চার করিনি। 4 করোড় জীবনেও দেখছি না। অত
তো দেখার দরকার নাই রে বা করোনায় যাব ওই চ্যাটে তো লিখতে দে আচ্ছা লেখা শুরু চ্যাট আগে লেখা শুরু করে আবার ইয়ে করে তাইছে CRR 19.5% of NDR নি এনডিটিএল, NDTR নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি। নেট ডিমান্ড হলে যে আমরা যে সেভিং অ্যাকাউন্ট করি না নি ব্যাংকে ওইটা, হয় আর টাইম লায়াবিলিটি হলে ফিক্সড ডিপোজিট, একটা সার্টেন টাইমের লেগে আমরা তখন টাকাটা জমা রাখি। ও এগুলো আগে তো পারতাম না সো স্যাট 100 কোটি ডিপোজিট টাইম লাইবিলিটি এটা তো খুবই কম হইব না রে, মানে কোনো কোম্পানি বা এটার ক্ষেত্রে তো হওয়ার কথা। না এটা তো আমরাও করি না নি ফিক্সড ডিপোজিট, মাসে 1000 করে দেই যে অনেকে। হুম। আমার যে গিটারটা কিনে ফিক্সড ডিপোজিট কিনা, আর 5 না 6 বছর আগে মানে ফিক্সড ডিপোজিট করছিল, ওইটার ইউ আইছিল পরে গিয়ে আমি কিনতাম পারছিলাম ওয়াও এরকম আর কি। মানে তুই প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দিবে, আর 3 থেকে 5 বছর পরে তোর একটা অ্যামাউন্ট পে ব্যাক করে দিবে এরা। মানে ধর তুই যদি 1 লাখের এগেনস্টে তুই 2 লাখ পাইবে, এরকম এরকম আর কি। বুঝছি। 1 লাখ টাকা তুই একবারে দিতেছস না, 1 লাখ টাকা প্রত্যেক মাসে মাসে দিতেছস 5 বছর পর্যন্ত 1000 কইরা। তে আলটিমেট মনে কর 1000 করে যদি মাসে যায়, তে 1 বছরে আমরা 12,000 টাকা দিতেছি, ঠিক আছে? হুম হুম। এটা যদি 5 বছরে দেই আমরা, বা 10 বছরে দেই, 10 বছরে 1,20,000 টাকা দিতেছি না 10 বছরে? হয়। 1,20,000 টাকা দিতে হবে। এরা কি দেখো 1,20,000 এগেন্সে তোরে 2 লাখ টাকা দিব। খালি তুই কাজ কিতা করতে 10 বছর পর্যন্ত মাসে মাসে 1,000 করে দিতে, বুঝছস? হয় বুঝছি। আর একটা আর সার্টেন টাইম করলে মানে বাজার ধরি আমি এই 10 টাকাগুলা বছর পাইলে পরে ব্যাক হবে এরা কইছে তুই মাসে 1,000 করে দিবে, 10 বছর পরে এরা তোরে 2 লাখ টাকা দিয়ে দিব। আর ও 10 মাই তুই বছর আর পরে তো তুলা রাখবো না, এটা তো মানে আর রাখতে পারতে না। না, এটা তোর অ্যাকাউন্টে জমা হইব। ও মানে যখন তুই 10 বছর পরে 2 লাখ টাকা যাইব না নি, এই 2 লাখ টাকা তোর 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 তো একটা অ্যাকাউন্ট খোলা থাকবে না নি ব্যাংক, হয় ওই হয়। অ্যাকাউন্টে 2 লাখ টাকা অটোমেটিক আয় পড়বো। যে তুই তুললে না তোর টাকা দেবো কেমন কিছু না, ওই টাকাটা সেভিং অ্যাকাউন্টে জমা হইব আর কি। বুঝছি। তুই চাইলে ওই 2 লাখ টাকার আবার ফিক্সড ডিপোজিট করতে পারবে। আমার এই 2 লাখ টাকা তোমার দিলাম আমি, এই 2 লাখ টাকা আমার 3 বছর পরে তুমি আমার 4 লাখ টাকা বানাই দিবা। মানে কেউ আছে বেশি বেশি লাখ টাকা দিয়া, যেমন অনেকে আছে, যেমন আমরা কয়েকজনের পরিচিত আছে, তারা মহত্ব মনে হয় 30 থেকে 40 লাখের মতো ইয়ে রাখছে, ফিক্সড ডিপোজিট রাখছে। হুম। আর প্রত্যেক মাসে মাসে এরারে 30 থেকে 40 মানে 36 থেকে 37 হাজার টাকার মতো প্রত্যেক মাসে এটার থেকে এরারে ইয়ে দিতেছে, ইন্টারেস্ট দিতেছে প্রত্যেক মাসে, উল্টা আর কি। কিছু ফিক্সড ডিপোজিট আছে যেটা তোরে মানে পরে টাকা দিবে, আর কিছু ফিক্সড ডিপোজিট আছে যেটাতে তুই এখন টাকা পাবে। মানে তুই যদি 1 লাখ টাকা এখন ব্যাংকে রাখস, মাসে হুম। তোরে 8,000 টাকা 9,000 করে দিব মাসে, এরকম আর কি। অনেক বেতন লাগে বুঝছিস না, টাকা লাগান লাগে, নাহলে তোর টাকা লেবে কে দেবে। হয় শেষ। হয় না? আর এসএলআর হইলে কি ওই যেটা বললাম লিকুইড এসে বিষয়টা। ক্যাশ রিজার্ভ রেশিও এটা ক্যাশ এম ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স মানে ক্যাশ সমতুল্য আর কি। এই টাকা গাইলে সুন্দর করিয়া গা গাইলা হিসাবে মানে ব্যাংক তত খুশি হইবে আর কি, যত লো সিসি আর থাকবে হ্যাপি ব্যাংক।
না রটানো লাগতো না তোর। চুপ। আচ্ছা বাদ দিলা। গানটা ইলার মার্ডার করিস না। হয়েছে। আসসালার। এসএলআর তো লিকুইড অ্যাসেট হিসেবে টাকাটা রাখা হইবে না, সংজ্ঞা আছে। আচ্ছা আমি আমার ঝামেলা শেষ করি তাহলে। ও বাবারে, না এটি বুঝানি বহুত কঠিন বুঝছিস, না অত বোঝা কারণ লাগবে। অনেক ডিপে ঢোকা লাগে আর কি। আর ডিপে না ঢুকলে ওই আদিত্য তো নাই, নাইলে বুঝি নাই, কানেক্ট করতে পারি নাই, বুঝে গেল কেন। এত অ্যামাউন্ট ও কোনো ব্যাংক নিজের কাছে রাখতে পারবে, কিন্তু লিকুইড ফর্ম লিকুইড ফর্ম এ লিকুইড ফর্মে ক্যাশ মানে শুধু ক্যাশ রাখা হয় না আর কি, আহ, শুধু আর কিছু ক্যাশ, কিছু গোল্ড, কিছু গভর্নমেন্টের সিকিউরিটি মানে অনেকটি বন্ড। ও আচ্ছা। আর এই বন্ড বিক্রি করা আবার কেনার মাধ্যমে ইন্টারেস্ট মানে টাকা কামাইতে পারবো আর কি। 95 টাকা দিয়ে কিনে আরেকজনের কাছে 200 টাকা দিয়ে বিক্রি করে দিল, ওয়াও বা 100 টাকা দিয়ে বিক্রি করে দিল। ওয়াও। লাভ আছে শেয়ার মার্কেটে। দেখা দে। 1,000 কোটি টাকা লাগবে রিজার্ভ। 1,000 কোটি টাকা যখন তুই বাংলাদেশ ব্যাংকে দিতে পারবে, তখন তুই ব্যাংক খুলতে পারবে। আয় আছে। সংজ্ঞা আমি দেখি আমরা সিসিআর এর সংজ্ঞা। আন্ডার ক্যাশ রিজার্ভ রেশিও, ও ইগোইলো লেখা দরকার। দ্য ও কমার্শিয়াল মেইন জায়গা ব্যাংকস দাইছস। have to a certain minimum amount of deposit as a reserve with the central bank. না, কারণ ওর যদি ডেসক্রিপশন হয় না নিতে 5 টাকা খাইবে আর কি। হুম। যদি এক্সপ্লেন করতে হয়, যদি 1 মার্কের জায়গায় 3 মার্ক করে দেয়, এই 5 টাকা খাইবে আর কি। গুগলও নাই নিবে। আছে বাট জাস্টিফাইড না, মানে তুই বুঝতে বোঝা কষ্ট জায়গা আর কি। মানে যাতে তোর আমি কত বুঝাই দিছি বোঝা গেলে দরকার নাই। না না না, শুন আহন লিখতে পারবে, কারণ তোর আমি বুঝাই দিয়ে দিছি তো। আমি বুঝছি। কোন ওয়ার্ডটা তুই না বুঝছস কিন্তু তুই ধরতে পারবে আর কি। বা আচ্ছা মানে তুই বাদ দে, তোর গণাতে বাইরে রাখলাম, বাকিটার কথা তুই আর কি। আমরা ধরতে পারলে তো তুই ধরে নেবে, বুঝছিস না? মানে বুঝছি। কোন জিনিসটা লিখতে হবে তোরা বুঝে নেবে এখন লেখা দেখলে আর কি। বাংলাটা বুঝছস তো, এখন জাস্ট খালি লেখা খুঁজে বের করতে স্পেসিফিক। এটা যে কোনোদিন দেখে দেখে লেখা যাইব কোনোদিন ভাবছি না আমরা, কত সুবিধা দেখে দেখে। গান গাইছ না স্যার, জিএম মরে যাইব তোর গান হলে। Like, the minimum percentage of deposit that commercial bank has to maintain in the form of liquid cash, gold, or other securities. হয় আমার মাসি ঘরে বোন আইছে, তারপর মামা ঘরে ভাই আইছে। হারা ইতা আইলে আরো আমি ইরিটেট হয়ে যাই। ইতারে মারতে মারতে আমি উল্টা মারি। এর লাগে আমি স্টুডেন্ট পড়াই না, আমার মুখের আগে হাত চলে যাইব।
তবু কিতাবে নিচেলাম নাই নিয়ে হুম